তো কালকের যে বাজেটটা পেশ হয়েছে সেটা সম্পূর্ণভাবে একটি নিউট্রাল বা নিরপেক্ষ বাজেট, যেটা কিনা বর্তমানে জিওপলিটিক্স বা ভূ রাজনৈতিক এবং ভূ অর্থনীতিতে যা যা চলছে তার কথা মাথায় রেখে ভারতের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য এবং ভারতের অভ্যন্তরীণ সমস্ত অর্থনীতি এবং ব্যবস্থা যাতে রিস্ক ফ্রি থাকে সেটার জন্য শক্তিশালী করার জন্যই এই বাজেট কিন্তু পেশ হয়েছে। তো এই বাজেটে এমন কিছু ডিসিশন নেওয়া হয়েছে যেটি কিনা ভবিষ্যতের ভূ রাজনীতিতে ভারতের অবস্থান খুবই শক্তিশালী এবং সুদৃঢ় করবে, যেটা নিয়ে আমি কয়েকটা পয়েন্ট নিয়ে একটু আলোচনা করব যার যার সাথে কিন্তু জিওপলিটিক্সের তাৎপর্য বা সিগনিফিকেন্স জড়িয়ে রয়েছে। তো এই বাজেটে মেগা টেক্সটাইল পার্ক মিশন মোডে বা চ্যালেঞ্জ মোডে ওপেন করার কথা বলা হয়েছে। এতদিন ধরে কি হয়ে এসছে, এতদিন ধরে এই বস্ত্রশিল্প বা এই টেক্সটাইল সেক্টরে একছত্র আধিপত্য কাদের ছিল? চায়না, পাকিস্তান, বাংলাদেশ। আর এদের বাজার কোথায় ছিল? আমেরিকা, ইউরোপ, ইউকে আর কানাডা, এসব জায়গায়। যার জন্য আমরা সবাই জানি যে আমেরিকা, কানাডা থেকে জামা কিনলেই মেড ইন পাকিস্তান বা মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না। এমনকি এটা আমি জানি না আপনারা জানেন কি না যে এরা বছরের পর বছর ধরে কিন্তু একটা সুবিধা পায়, কোটা সুবিধা। সেই কোটা সুবিধার জন্যই কিন্তু এই পুরো ওয়েস্টের সব কান্ট্রিজগুলোতে মার্কেট এরা ধরে রাখে, পাকিস্তান আর বাংলাদেশ। আর এই কোটা সুবিধার জন্যই কিন্তু ভারতবর্ষ সেইভাবে কম্পিটিশনে নামতে পারছে না এদের সাথে। তো এখন সবথেকে অদ্ভুত কথা হচ্ছে যে ইংরেজরা এসে ভারতের এই তাঁত শিল্প ধ্বংস করলো। তার আগে অবধি কিন্তু ভারতের এই বস্ত্রশিল্প সারা পৃথিবীতে তার প্রচলন ছিল আর সবথেকে বেশি সমাদৃত ছিল। স্বাধীনতার পর থেকে এতগুলো বছর কেটে গেছে, আগের সরকাররা, ভারতে যে সরকার আগে ছিল, কোনোদিনও এই সেক্টরের গুরুত্ব বোঝেইনি। এগ্রিকালচার মানে কৃষিকার্যের পরই কিন্তু এই বস্ত্রশিল্প সেক্টর দ্বিতীয় বৃহত্তম সেক্টর হয়ে কিন্তু ভারতে শক্তিশালী হতে পারে। ভবিষ্যতে পৃথিবীতে ভারতের অবস্থান শক্তিশালী করতে যদি হয়, সবার আগে প্রয়োজন নিজস্ব সংস্কৃতি আর শিল্পকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। কারণ এই সংস্কৃতি, শিক্ষা, শিল্প থেকেই কিন্তু আত্মবিশ্বাসের জন্ম দেয়। আর আত্মবিশ্বাসের জন্ম দিলে তবেই কিন্তু পৃথিবী জয়ের অনুপ্রেরণাও সেখান থেকেই জাগে। তো এই যে আজকে বস্ত্রশিল্প, খাদি, হ্যান্ডলুম, এগুলো তো আমরা জানি এগুলো ভারতের নিজস্ব সংস্কৃতি, নিজস্ব শিল্প। তো আর এছাড়া আধুনিক যুগে এই যে নতুন নতুন ফাইবার আর আরও কত কত আধুনিক ডিজাইন, সুতরাং একটা অপার সম্ভাবনা রয়েছে কিন্তু বস্ত্রশিল্পে একটা বিরাট জব মার্কেট বা চাকরির সুযোগ খুলে দেওয়ার। ভারত কিন্তু গত 2-1 বছরে বেশ কয়েকটি দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট সেরে ফেলেছে, যার জন্য অনেক নতুন নতুন রাস্তা ওপেন হয়ে গেছে বাণিজ্যের। তো এই কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল উনি বলেছেন এই যে কয়েকদিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো, তার আগে অবধি কিন্তু এই মার্কেটে, এই ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে প্রায় 7 বিলিয়ন ইউএসডি ডলারের মতো এক্সপোর্ট হতো। কিন্তু এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হওয়ার পরে এই মার্কেট কিন্তু পৌঁছে যাবে 30 থেকে 40 বিলিয়ন ইউএসডি ডলারের এক্সপোর্ট হতে পারে। আর শুধু তাই নয়, তার জন্য কিন্তু 60 থেকে 70 লাখ জব মার্কেট বা জব ওপেন হতে পারে। তো এই জন্যই কিন্তু চ্যালেঞ্জ মোডে, মানে এই মিশন নিয়েই কিন্তু এই মেগা টেক্সটাইল পার্ক ওপেন করার প্রস্তাব কিন্তু বাজেটে এসছে। তো আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বাজেটের, সেটা হচ্ছে হাই স্পিড রেল করিডোর। মুম্বাই আহমেদাবাদ যেটা হাই স্পিড রেল করিডোর, যার কাজ এখনও চলছে, সেটা কিন্তু ছিল ভারতের প্রথম এক্সপিরিয়েন্স। সেই এক্সপিরিয়েন্সকে কাজে লাগিয়ে আরও 7টি নতুন হাই স্পিড রেল করিডোর হবে। তার মধ্যে একটি নিঃসন্দেহে খুব ভালো খবর, সেটা হচ্ছে ওই শিলিগুড়ি থেকে বারাণসী। এটা ছাড়া আরও একটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে রেল ফ্রেট করিডোর, মানে মালবাহী রেল করিডোর। ওগুলো ছিল প্যাসেঞ্জার আর এটা হচ্ছে মালবাহী রেল ফ্রেট করিডোর। সেটা কোথা থেকে কোথায় যাবে? সেটা ডানকুনি থেকে গুজরাটের সুরাটে যাবে। তো এটার সাথে কিন্তু জিও ইকোনমিক বা ভূ অর্থনীতির কিন্তু বিশাল বড় তাৎপর্য রয়েছে। কারণ ভারত থেকে যা যা এক্সপোর্ট বাইরের দেশে যাবে সেগুলো তো ওই ওয়েস্ট কোস্ট হয়েই যাবে। তো ওয়েস্ট কোস্ট হয়ে যেতে গেলে ওই এক্সপোর্ট, তাহলে কিন্তু আমাদের এদিকের ওয়েস্টে যা যা আছে পোর্টগুলো, তার কাজ অলরেডি চলছে, মানে তার আরও স্ট্রাকচার আরও ভালো করার, তার আরও উন্নত মানের করার কাজ চলছে। আর সেই দিকগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো ডানকুনি থেকে সুরাট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রেল ফ্রেট করিডোরের জন্য। কিন্তু এই ডানকুনি মানেই ওয়েস্ট বেঙ্গল, আর ওয়েস্ট বেঙ্গল থেকে কোনো কিছু করতে গেলে ল অ্যান্ড অর্ডারকে তো ঠিক করতেই হবে। আর শুধুমাত্র
ভারতের সুরক্ষার জন্য, ভারতের ভবিষ্যতের জন্য, সেটা অর্থনৈতিক দিক থেকে হোক কিংবা রাজনৈতিক দিক থেকে হোক, ভারতের ভালোর জন্য বাংলাকে হাতে নিতেই হবে। কারণ বাংলাকে হাতে না নিলে কোনো ল অ্যান্ড অর্ডারও থাকবে না, কোনো বিজনেস কিন্তু সিকিউরলি বা সেফলি করা যাবে না। আর আমি কিন্তু একটি ভিডিও আগে একটি ভিডিওতে আইমেক করিডোর, যেটা ইন্ডিয়া, মিডল ইস্ট, ইউরোপ ইকোনমি করিডোর ব্যাখ্যা করেছিলাম, যেটা ইন্ডিয়া থেকে যেই করিডোর সৌদি, ইসরায়েল হয়ে কিন্তু ইউরোপের বিভিন্ন পোর্টে যাবে। তো এই আইমেক করিডোরের সাথে কিন্তু এই ডানকুনি সুরাট করিডোর, রেল ফ্রেট করিডোর, এই দুটোর কিন্তু ভীষণই তাৎপর্য রয়েছে। এবার আসবো 3 নম্বর পয়েন্টে, যেটা কিন্তু স্টক মার্কেটের, সেটাও একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। ভারত সরকার কিন্তু সবসময় যেগুলোতে মনে করেন যে এটা মানুষের অর্থনীতিতে, সাধারণ মানুষের অর্থনীতিতে ক্ষতি করতে পারে, মানুষ ক্ষতির মুখে পড়তে পারে, ভারতের ইকোনমিতে কোনো কাজে লাগছে না, সে জায়গায় কিন্তু সবসময়, বা যেগুলো ক্ষতিকর সবসময় সেখানে ট্যাক্স বাড়িয়ে দেয়। ওরকমই একটাতে বাড়িয়েছে, সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং ফিউচার অপশান। মানে ইন্ট্রাডে ট্রেডিং ফিউচার অপশান মানে দিনের দিনে কেনা বেচা স্টক মার্কেটে ফিউচার অপশান, যেটা শর্ট টার্ম, স্বল্প সময়, এটাতে ট্যাক্স বাড়িয়েছে। কোথায় না, অনেকবার করে যখন ট্রানজ্যাকশান হয় সেই ট্রানজ্যাকশানে। কেন? কারণ হচ্ছে এই ইন্ট্রাডে ট্রেডিং বা ফিউচার অপশান, এই শর্ট টার্মগুলো অনেকটা জুয়া খেলার মতো। এখানে কিন্তু কেউ অ্যাকচুয়াল সত্যিকারের ইকোনমিতে কোনো কিছু কন্ট্রিবিউশন হয় না। মানে একজন লস করছে তো অপরজন মানি মেকিং হয় না, এখানে মানি ট্রান্সফার হয়। বিশেষ করে যে একজন লস করছে, অপরজন আবার গেন করে ফেলছে, এইভাবেই এই ইন্ট্রাডে শর্ট টার্ম চলতে থাকে। আর এমন অবস্থা আজকালকার দিনে যে অনেক মানুষ আছে, এমনকি আমারও পরিচিত একজন মানুষ, আমি বলবো আমার নিজের চেনা, যিনি চাকরি হারিয়েছিলেন। চাকরি হারিয়ে তিনি এর মধ্যেই এটাকে নিজের কেরিয়ার হিসাবে চুজ করে নিয়ে এর মধ্যে ইনভলভ হয়ে গেলেন। অনেক তরুণীও এখন এরকম করছে যে এটাকেই কেরিয়ার অপশান হিসাবে চুজ করে নিচ্ছে। আসল নিজেদের স্কিল কি সেটা নিয়ে ইকোনমিতে কন্ট্রিবিউট করছে না, এই সব করে এটা একটি জুয়ার মতো, যে প্রত্যেক দিনের শর্ট টার্ম ট্রেডিং, এটা করে নিজেদের পয়সা রোজগার করার চেষ্টা করছে। সেটা তো করতেই পারছে না, উল্টে আরও লস করছে। তো এটা ভারতের ইকোনমির জন্য খুব একটা সুখকর নয়। তো এই জন্য এখানে ট্যাক্স বাড়ানো হয়েছে। এবারে কথা বলবো দুটো পয়েন্ট নিয়ে, যে দুটো পয়েন্ট হচ্ছে ভারতের সফট পাওয়ারে বাজেটে কি বলেছে। সফট পাওয়ার মানে কি? হার্ড পাওয়ার হচ্ছে মিলিটারি, আইন ব্যবস্থা, ডিফেন্স ব্যবস্থা, এগুলোকে আমরা বলি হার্ড পাওয়ার। আর সফট পাওয়ার মানেই হচ্ছে কালচার, সংস্কৃতি, এগুলো হচ্ছে সফট পাওয়ার। তো সেটা সারা পৃথিবীতে সফট পাওয়ারে নিজেকে শক্তিশালী করার জন্য বাজেটে দুটো জিনিস আছে। একটা হচ্ছে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ, এটা নিয়ে বাজেটে এসছে। কেন? কারণ এই আয়ুর্বেদ হলো আমাদের ভারতের প্রাচীন এবং রুট আমাদের চিকিৎসা ব্যবস্থা। এই আয়ুর্বেদের চিকিৎসা ব্যবস্থা যাতে পুরো পৃথিবীতে এই আয়ুর্বেদের চিকিৎসা ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা যায়, যেটা ভারতের আসল শিকড়, ভারতের ন্যাচারাল হার্বস দিয়ে আর প্ল্যান্টস দিয়ে যে চিকিৎসা হয়, সেটাকে যাতে সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত করা যায়, সেই জন্যই কিন্তু এই অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা, তাতে বাজেট যাচ্ছে। এবারে এটা আরেকটা দিকও হচ্ছে মানুষকে ডিকলোনাইজ করা। মানে আমরা যে অ্যালোপ্যাথি এইসবের উপরেই সবসময় ভরসা করে থাকি, সেখান থেকে নিজেকে ডিকলোনাইজ করা। তো আমি দুটো ডি সবসময়ই বলে যাই, ডি ডলারাইজেশন আর ডি র্যাডিকালাইজেশন। এটা কিন্তু আরেকটি ডি, যেটাও কিন্তু চলছে, এটা একটু স্লো গতিতে চলছে, কিন্তু এটা পরবর্তীকালে আরও মজবুত হবে। সেটা হচ্ছে ডিকলোনাইজেশন, মানুষকে কলোনাইজড মেন্টালিটি থেকে বের করে আনা। তো এটা নিয়ে আমি পরবর্তীকালে বিস্তারিত ভিডিও করব। এবারে লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা ভীষণ ইম্পর্টেন্ট, শুনে যতই হালকা মনে হোক না কেন এটার গুরুত্ব কিন্তু ভীষণ রয়েছে। সেটা হচ্ছে আমাদের যুব সমাজে, তো টিনেজারদের মধ্যে বিশেষ করে। কেন? কারণ প্রায় বাজেটে কি এসছে, 15,000 সেকেন্ডারি স্কুল আর 500 কলেজে অ্যানিমেশন, গেমিং, তারপর হচ্ছে ভিজুয়াল এফেক্ট আর হচ্ছে কমিক্সের ল্যাব তৈরি করা হবে। কেন এটা করা হচ্ছে? কারণ আমরা জানি এটা কতটা একটা বিরাট মার্কেট, আর দিনে দিনে এর চাহিদা এমন পর্যায়ে পৌঁছেছে যে এই যে গেমিংস বা অ্যানিমেশন, গ্রাফিক্স, বাচ্চারা বিশেষ করে স্কুলের ছেলেমেয়েরা কত বেশি এটাতে অ্যাডিক্টেড। এবারে এটা তো আজকের দিনে নয়, এটা বহু বছর ধরে এটা রয়েছে। তো যার জন্য এটার মার্কেট কারা নিয়ে রেখেছে? বিদেশিরা। আর যখনই বাচ্চারা বিদেশের কন্টেন্ট, বিদেশের গেম ইউজ করছে, বিদেশের কন্টেন্ট গ্রাফিক্স ইউজ করছে, তখনই কিন্তু তারা বেশি বেশি করে বিদেশি মার্কেটে আর বিদেশের কন্টেন্টে এক্সপোজড হয়ে যাচ্ছে। আর এমনকি প্রচুর আমরা এরকম জানি, আমাদের কাছে প্রমাণ আছে, আমরা শুনেছি, দেখেছি যে গেম খেলতে খেলতে গেমের পিছনে এমন অনেক রকম কন্টেন্ট এক্সপোজড হচ্ছে যেটা খুবই ভালগার, যেখানে নুইডিটি বা সেক্সুয়ালিটি, এই ধরনের ভালগারিটি যেখানে চালানো হচ্ছে সেই গেমের মধ্যে দিয়ে, আর বাচ্চারা সেই সবে কিন্তু
নিজের অজান্তেই সেই সবে ইনভলভ হয়ে যাচ্ছে, সেখানে নেশাগ্রস্ত হয়ে পড়ছে। তো এই বাজেটের ফলে যা যা তৈরি হবে তার জন্য আমাদের দেশ থেকে যা যা ক্রিয়েট হবে এরপরে কন্টেন্ট ক্রিয়েশন বলুন বা সব কিছুর মধ্যে ধার্মিক চিন্তাভাবনা যাতে থাকে কন্টেন্টে বা অ্যানিমেশনে, ভিজুয়াল এফেক্টে, শুধু ধার্মিকই নয়, আমি বলবো আমাদের সংস্কার, শিল্প, লোককথা, আমাদের কাহিনী, আমাদের রুট কালচার, সেগুলো যাতে বেশি করে ফুটে ওঠে সেই ধরনের ব্যবস্থা কিন্তু করা হবে। সেগুলো আমরা খুব শিগগিরই দেখতে পাবো, যাতে করে খুব ছোটবেলা থেকেই যাতে ছেলে মেয়েদের মধ্যে সাংস্কৃতিক চিন্তাভাবনা, যেটা ভারতের রুট কালচার, সেটাকে যাতে সেই কন্টেন্টে যাতে বাচ্চারা এক্সপোজড হয়, যাতে বাচ্চাদের মধ্যে মানসিক চিন্তাভাবনার প্রসার ঘটতে পারে। এটাও কিন্তু এক ধরনের ডিকলোনাইজেশন। আর সবশেষে এটাই বলবো যে পৃথিবীকে যদি কন্ট্রোল করতে হয়, কন্ট্রোল বলবো না, কারণ ভারত কোনোদিনই আমেরিকার মতো কন্ট্রোল বা ডমিনেট করবে না। ভারতের প্রধানমন্ত্রীও বলেছেন সবসময়, আমরা কন্ট্রোল করার জন্য বা ডমিনেট করার জন্য আসিনি, আমরা পুরো পৃথিবীকে পথ দেখানোর জন্য এসেছি। তো সেই পৃথিবীকে যদি পথ দেখাতে হয়, ভারতের শিক্ষা, সংস্কৃতি, সফট পাওয়ারকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে।